ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে তৈরি করেছিলাম রানাঘাটের বিখ্যাত মিষ্টি পান্তুয়া মিষ্টির রেসিপি। এর আগের ভিডিওতে আমি রথের স্পেশাল ছানার জিলিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি রানাঘাটের বিখ্যাত মিষ্টি পান্তুয়ার রেসিপিটি। আজকের এই পান্তুয়া মিষ্টির রেসিপিটি দেখানোর আগে রানাঘাটের ঐতিহ্যবাহী পান্তুয়ার ইতিহাস কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। কৃষ্ণচন্দ্র রাজার আমল থেকেই শুরু হয়েছিল এই মিষ্টিটি তৈরি। স্থানীয় জমিদারের বাড়িতে ময়রারা ছানা ক্ষীর মিশ্রণে তারপরে ঘিয়ে ভেজে রসে ডুবিয়ে জমিদার বাড়িতে এই মিষ্টির প্রচলন হয়েছিল। পরবর্তীতে এই মিষ্টির বিস্তারে হরিদাস পাল ও যোগু ময়রার মতন প্রাচীন ময়রাদের অবদান সবচেয়ে বেশি ছিল রানাঘাটের এই পান্তুয়া মিষ্টির সৃষ্টির পেছনে। রানাঘাটের পান্তুয়া মিষ্টির সৃষ্টির পেছনে বেশ কিছু ঐতিহাসিক ও মজাদার কাহিনী জড়িয়ে রয়েছে। রানাঘাটের বিখ্যাত জমিদার বাড়ি পাল চৌধুরী জমিদার বাড়িতে যখন লর্ড ক্যানিং ও তার স্ত্রী লেডি ক্যানিং রানাঘাটে বেড়াতে আসেন, তখন তার সম্মানে ছানা দিয়ে একটি বিশেষ মিষ্টি তৈরি করা হয়। উদ্দেশ্য ছিল সাহেব এবং মেমকে খুশি করার। বাইরেটা লালচে রঙের হবে আর ভেতরটা একেবারে সাদা ঘিয়ের জালি। সেই মিষ্টি লর্ড ক্যানিংয়ের স্ত্রীর নাম অনুসারে লেডি কিনি নামে পরিচিত পায়, যা পরবর্তীকালে এই লেডি কিনি নাম অপভ্রংশে পান্তুয়া নামে রূপান্তরিত হয়। তাহলে চলুন এবার রেসিপিটিতে চলে যাওয়া যাক। রেসিপিটি দেখতে থাকুন, আমি কিভাবে তৈরি করেছিলাম, আর তার সঙ্গে মাঝে মধ্যে গল্পও শোনা যাবে। তো আজকের এই ছানার পান্তুয়া রেসিপিটি তৈরি করতে আমি এখানে 1.5 কিলো ফুল ফ্যাট ক্রিমযুক্ত লিকুইড মিল্ক নিয়েছিলাম। লিকুইড মিল্কের প্যাকেট কেটে আমি একটি বড় পাত্রের মধ্যে ঢেলে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে বসিয়ে লিকুইড মিল্কটিকে ফোটানোর জন্য বসিয়ে দিয়েছিলাম। ভালো করে ফুটিয়ে নেবার পর এবার আমি এই লিকুইড মিল্কের থেকে ছানা তৈরি করে নেব, যেই ছানা দিয়ে আজকে তৈরি হবে বিখ্যাত পান্তুয়া মিষ্টিটি। রানাঘাটের এই সুবিখ্যাত পান্তুয়া মিষ্টিটি একসময় এতটাই ছড়িয়ে পড়েছিল যে শিয়ালদা রানাঘাট হয়ে দার্জিলিং মেল চলাচল করার সময় ট্রেনের যাত্রীরা শুধুমাত্র এই মিষ্টিটি কেনার জন্য রানাঘাট স্টেশনে 1 ঘন্টা মতন অপেক্ষা করতেন। রানাঘাটের প্রসিদ্ধ ঐতিহ্যবাহী সুবিখ্যাত পান্তুয়ার তৈরির মূল ভিত্তি হলো নিখুঁতভাবে তৈরি ছানা এবং খোয়া ক্ষীরের মিশ্রণে ঘিয়ে ভেজে পান্তুয়াটির ভিতরে বড় এলাচের দানাটিকে ভরে তারপর ঘিয়ে ভেজে রসের মধ্যে ফুটিয়ে নেওয়া। দেখুন, কথা বলতে বলতে আমি কিন্তু দুধের থেকে ছানাও তৈরি করে নিয়েছি। ছানাটিকে তৈরি করলাম আপনারা দেখতেই পেলেন, তবুও একবার আমি বলে দিচ্ছি, আমি এখানে ভিনিগার দিয়ে ছানাটাকে কাটিয়ে নিয়েছিলাম। ছানা কাটাবার জন্য আমি এখানে 2 ঢাকনি ভিনিগার জলে মিশিয়ে দুধের মধ্যে ঢেলে তারপরে হাতা দিয়ে নেড়ে ছানাটিকে তৈরি করে নিয়েছিলাম। পান্তুয়া মিষ্টিটি তৈরি করতে যে সমস্ত সামগ্রী আমি নিয়েছিলাম সেগুলো একটু চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 50 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছিলাম, বড় এলাচ ছোট এলাচ নিয়েছিলাম এবং 100 গ্রামের একটি পাউডার মিল্কের প্যাকেট নিয়েছিলাম। বেকিং সোডা নিয়েছিলাম 1/2 টেবিল স্পুন, আর তার সাথে নিয়েছিলাম বড় চামচে 2 চামচ ময়দা, বড় চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার পাউডার, বড় চামচে 2 চামচ নিয়েছিলাম গুঁড়ো করে নেওয়া চিনি, 100 গ্রাম নিয়েছিলাম গাওয়া ঘি, বড় এলাচ ছোট এলাচ এখানে 7 থেকে 8 খানা নিয়েছিলাম। এবার আমি ছানাটাকে জল ঝরিয়ে নিয়ে একটি কাপড়ের মধ্যে বেঁধে রেখে দিয়েছিলাম জল ঝরাবার জন্য। জল ঝরে যাবার পর আমি ছানার মুন্ডটাকে একটি থালার মধ্যে নিয়ে এইভাবে হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এদিকে দেখুন, আমি খোয়া ক্ষীরটিকে চাকু দিয়ে কেটে এইভাবে গ্রেট করে নিয়েছিলাম।
এবার এক এক করে সমস্ত মিশ্রণগুলো ছানার মধ্যে ঢেলে দিলাম। প্রথমে ময়দা, কর্নফ্লাওয়ার পাউডার ঢেলে দিলাম। এরপর দেখুন পাউডার মিল্কের প্যাকেটটিকে ঢেলে দিলাম। এবার গ্রেট করে নেওয়া খোয়া ক্ষীরটিকে আমি ছানার মধ্যে হাতের সাহায্যে গুঁড়ো করে ছড়িয়ে দিলাম। হাফ টেবিল স্পুন মতন বেকিং সোডা আমি নিয়েছিলাম, বেকিং সোডাটিকেও এর মধ্যে ঢেলে দিলাম। এবার সব শেষে পাউডার সুগারটিকে ঢেলে দিলাম। তারপরে এর মধ্যে বেশ কিছুটা গাওয়া ঘি ঢেলে দিলাম। ছানার মধ্যে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টসগুলোকে দিয়ে দেবার পর এবার আমি হাতের সাহায্যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে ছানার সঙ্গে মিশিয়ে নেবার পর হাত দিয়ে সমস্ত কিছু একসঙ্গে মেখে নিয়েছিলাম। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলি ছানার সঙ্গে মিশিয়ে নেবার পর হাত দিয়ে কিন্তু ঠেসে ঠেসে ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যত ভালোভাবে ছানাটাকে মেখে নেওয়া যাবে তত কিন্তু ভালো হবে এই পান্তুয়া মিষ্টিটি। দেখুন আমি কিভাবে ছানাটিকে মেখে নিচ্ছিলাম হাতের সাহায্যে। একদম হাতের প্রেসার দিয়ে ডলে ডলে ভালো করে ছানাটিকে ময়দা মাখার মতন করে মেখে নিতে হবে। দেখুন সুন্দর একটি সফট মন্ড আমার কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার এই ছানার মণ্ডটির থেকে আমি কিন্তু এক এক করে ছানার লেচি কেটে নেব, মানে আজকে যে পান্তুয়া তৈরি করব তার লেচি কেটে নেব। এবার ওই লেচিগুলোকে হাতের তালুর মধ্যে প্রথমে বলের মতন করে আকৃতি দিয়ে নেবার পর তারপরে লম্বা লম্বা শেপ দিয়ে নিয়েছিলাম। দেখুন আমি ছানার বলগুলোকে হাতের তালুর মধ্যে দিয়ে একটা লম্বা চমচম অথবা এই পান্তুয়া শেপ দিয়ে নিচ্ছিলাম। প্রথমে ছানার বলগুলোর মধ্যে বড় এলাচ ভরে দিচ্ছিলাম, তারপর ছানার বলগুলোকে হাতের তালুর সাহায্যে পাক দিয়ে একটি চমচমের মতন লম্বা আকৃতি শেপ দিয়ে নিচ্ছিলাম। ভালো করে দেখুন, দেখলে বুঝতে পারবেন। এইভাবে আমি এক এক করে ছানার বলগুলোর মধ্যে বড় এলাচের দানা ভরে তারপর হাতের তালুর সাহায্যে এরম লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছিলাম। সমস্ত বিষয়টি কিন্তু বেশ সময় সাপেক্ষ এবং ধৈর্য সহকারেই করতে হবে। দেখুন আমার সবকটা পান্তুয়ার শেপ কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি ভাজবার জন্য কড়াইতে তেল বসিয়ে এই পান্তুয়াগুলোকে ভেজে নেব। অপরদিকে আমি গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে ভর্তি ভর্তি 2 বাটি চিনি ঢেলে দিয়েছিলাম এবং 4 বাটি জল আমি এর মধ্যে অ্যাড করেছিলাম চিনির শিরা তৈরি করার জন্য। অপরদিকে আরেকটি কড়া গ্যাসের ওভেনে বসিয়ে নিয়েছিলাম, তার মধ্যে প্রয়োজন মতন রিফাইন্ড অয়েল ঢেলে গরম করতে দিয়েছিলাম। এর মধ্যে বেশ খানিকটা গাওয়া ঘি ঢেলে দিয়েছিলাম, 50 গ্রাম মতন গাওয়া ঘি এই রিফাইন্ড তেলের মধ্যে দিয়ে একসঙ্গে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। যেহেতু নিয়ম অনুযায়ী গাওয়া ঘিতে পান্তুয়া ভাজলে পান্তুয়ার টেস্ট কিন্তু অসাধারণ হয়ে থাকে, কিন্তু আমি এখানে রিফাইন্ড অয়েলের মধ্যে 50 গ্রাম মতন গাওয়া ঘি ঢেলে তেল এবং ঘিয়ে একসঙ্গে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। অপরদিকে চিনির শিরাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এর মধ্যে ছোট এলাচগুলোকে এবার ফাটিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেখুন ঘি এবং তেল গরম হয়ে এসেছিল। এবার আমি ওই গরম তেলটির মধ্যে
পান্তুয়াগুলোকে ছেড়ে দিয়েছিলাম। একটা পিঠ লাল রং ধরে আসার পর অপর পিঠটিকে আমি উল্টে দিয়েছিলাম এবং খুন্তির সাহায্যে ঠিক এইভাবে গরম তেলটিকে পান্তুয়ার মধ্যে ছিটিয়ে দিচ্ছিলাম, যাতে পুরো ওপর পোর্শনটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার দেখতেই পাচ্ছেন বেশ লালচে রং ধরে এসেছিল। আমি পান্তুয়াগুলোকে কড়াইয়ের থেকে তুলে নিয়েছিলাম। তারপরে আবার পরবর্তী পান্তুয়াগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। ঠিক ওই একইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। এখানে আমি পান্তুয়াগুলোকে একটু হালকা লালচে রঙের রেখেছিলাম আর কিছুটা কড়া ভাজা রেখেছিলাম। যদিও রানাঘাটের পান্তুয়ার বিশেষত্ব হচ্ছে কড়া ভাজা, উপরটা প্রচণ্ড কড়া হয় আর ভেতরটা নরম সফট হয়। অন্যান্য জায়গার পান্তুয়াগুলো নরম তুলতুলে খেতে হয়ে থাকে, কিন্তু রানাঘাটের পান্তুয়ার বিশেষত্ব হচ্ছে ওপরের কোটিংটা বেশ শক্ত ও পুরু হয়ে থাকে, ভেতরটা একদমই নরম তুলতুলে সফট খেতে হয়ে থাকে। এক কামড়েই মুখের মধ্যে একদম মিলিয়ে যাবে, এতটাই সুস্বাদু এবং নরম সফট খেতে হয়ে থাকে রানাঘাটের পান্তুয়া। পান্তুয়াগুলোকে ভাজবার সময় লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে। অবশ্যই ধৈর্য ধরে সময় নিয়ে ভাজতে হবে। যদি হাই ফ্লেমে ভাজেন তাহলে ওপরের কোটিংটা তাড়াতাড়ি পোড়া লেগে যাবে অথবা কড়া ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বেশ সময় ধরে, আমার 1 ঘন্টা সময় লেগেছিল পান্তুয়াগুলোকে ভেজে নিতে। দেখুন সমস্ত পান্তুয়াগুলোকে আমি কিন্তু নেড়ে ছেড়ে উল্টে পাল্টে বেশ সময় ধরে ভেজে একটা ডার্ক ব্রাউন শেডের তৈরি করে নিয়েছিলাম। আর বাকি কয়েকটা পান্তুয়া লাইট ব্রাউন শেডের ভেজে তৈরি করে নিয়েছিলাম। ঠিক দোকানে পান্তুয়ার মতন করে রসে ভেজানোর পর যেমন হালকা ও ডিপ কালারের পান্তুয়াগুলো দেখতে হয়, আমি ঠিক সেভাবেই তৈরি করে নিয়েছিলাম। দেখুন পরের পান্তুয়াগুলোকে ঠিক ডার্ক ব্রাউন কালারের শেডে ভেজে তৈরি করে নিয়েছিলাম। ভাজা পান্তুয়াগুলোকে এবার এক এক করে চিনি শিরার মধ্যে ঢেলে ফোটাতে দিয়েছিলাম। আমি কিন্তু পান্তুয়াগুলোকে প্রায় 30 থেকে 40 মিনিট সময় মতন ফুটিয়ে নিয়েছিলাম। মাঝে ঢাকা চাপা দিয়েও কিন্তু আমি মিনিট 10 মতন ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে ঢাকাটিকে খুলে নিয়েছিলাম, নিয়ে আরও 15 মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম। দেখুন টকবক করে রসে ফোটানোর পর পান্তুয়াগুলো কিন্তু রসে ভিজে একেবারে টই টম্বু হয়ে ফুলে উঠেছে। দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে পান্তুয়াটিকে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল। পান্তুয়াগুলো আমার কিন্তু ফোটানো কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ওভেনটিকে আমি অফ করে দিয়েছিলাম, এরপর একটি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। সারা রাত রসের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পান্তুয়াটিকে আমি তৈরি করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল, আর ঘড়ির কাঁটায় তখন কিন্তু 1টা বাজে, সেটাও শেয়ার করে নিলাম। আর এটা হচ্ছে পরের দিন, যখন পান্তুয়াগুলোকে আমি একটি কাচের বোলের মধ্যে ঢেলে নিয়েছিলাম, তখন দেখুন একেবারে রসে ভিজে টই টম্বু হয়ে গেছে এক একটা পান্তুয়ার সাইজ। তাহলে তৈরি হয়ে গেল রানাঘাটের ঐতিহ্যবাহী সুবিখ্যাত পান্তুয়ার রেসিপি। তাহলে আজকের এই পান্তুয়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক
ও হাইপসটা অবশ্যই করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেওয়ার জন্য। এবার দেখুন একটি পান্তুয়াকে তুলে কেটে দেখিয়ে দিচ্ছি আজকের পান্তুয়াটি কতটা সুন্দর হয়েছে দেখতে ও খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল। আমার একটি পরিচিত বান্ধবী এসেছিল, তার মুখ থেকে এবার শুনে নিন। সুন্দর হয়েছে আর এরকম মনে হচ্ছে না যে একদম বাড়িতে, কিন্তু দোকানে মানে টেস্টার থেকেও বাড়িতে বেশি ভালো লাগছে, মানে এত সুন্দর টেস্টি হয়েছে। আচ্ছা ঠিক আছে, সুন্দর লাগছে। ঠিক আছে। তাহলে আজকের রেসিপির ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তী আবার নতুন কোনো ব্লগ ভিডিও বা রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।